শ্রী শ্রী গুরবে নমঃ। আজকে এমন একজনের সম্পর্কে আলোচনা করব, এমন একজনের জন্মকুণ্ডলী নিয়ে আমরা আলোচনা করব, জন্ম ছক নিয়ে আমরা আলোচনা করব, যার গুন্ডা হয়ে যাওয়ার যোগ ছিল, কুখ্যাত মাস্তান হয়ে যাওয়ার যোগ ছিল। হতে পারত সে সমাজের একটি দগদগে ঘা, অন্তত তার প্ল্যানেটারি পজিশন তাই বলছে। তো কথা না বাড়িয়ে আমরা দেখি সেটা দেখি তার গ্রহ সন্নিবেশ কি বলছে। আগে আমরা সেটা দেখি। দেখুন, জাতকের লগ্ন এখানে তুলা, লগ্ন থেকে এবার আমরা কাউন্টিং শুরু করব অ্যান্টি ক্লকওয়াইজ। দেখুন, জাতকের পঞ্চম স্থানে রাহু বসে আছে, অশুভ গ্রহ রাহু পঞ্চম স্থান। পঞ্চম স্থান হলো মানুষের উচ্চবিদ্যা স্থান, ক্রিয়েটিভিটির জায়গা, সমস্ত সৃজনশীল যা কিছু প্রতিভা সবকিছু লুকিয়ে আছে এই পঞ্চম স্থানের, যেখানে রাহু দখল করে জায়গাটাকে বসে আছে। তার মানে রাহু সাধারণত রাহু যে ঘরটায় বসে থাকে সেই ঘরটাকে সাধারণত রাহু ড্যামেজ করে দেয়, সেই ঘরের ভাবটাকে ড্যামেজ করে দেয়। তো গেল, তার মানে সৃজনশীল কিছু জাতকের থেকে আশা করা যায় না। এরপরে দেখুন, ষষ্ঠ স্থান মানে শত্রু স্থান, সেখানে বসে আছে চন্দ্রের মতো শুভ গ্রহ, মানে চন্দ্রের শুভত্ব এখানে হ্রাস ঘটল, হ্রাস পেল চন্দ্রের শুভত্ব। এবারে আসছে আমরা সপ্তম ঘরে। সপ্তম ঘর হলো মেষ রাশির ঘর। মেষ রাশির ঘরে শনি বসে আছে 25 ডিগ্রিতে। তো মেষ রাশির ঘরে 25 ডিগ্রিতে শনি থাকা মানে সেটা শনির মৃতাবস্থা বলা হয়, বা স্যাটার্ন ইজ ডেড হিয়ার। নট অনলি দ্যাট, মেষ রাশির ঘরে শনি আবার নিচস্থ। চিন্তা করুন, বোধের উপর বিস্ফোরা, এখানেই শেষ নয়। এরপরে দেখুন জাতকের অষ্টম স্থান, অষ্টম স্থানে বসে আছে বুধ। বুধ এখানে দাহ্য হয়ে বসে আছে, মানে বুধ কম্বাস্ট, বুধ পুড়ে গেছে। আসছে নবম স্থান, জাতকের ভাগ্যস্থান। ভাগ্যস্থানে মঙ্গল বসে আছে। কিভাবে মঙ্গল বসে আছে? মঙ্গল দাহ্য, মানে মঙ্গল কম্বাস্ট, মঙ্গল এখানে পুড়ে গেছে। এবং মঙ্গল বসে আছে কোথায়? মিথুন রাশির ঘরে। মিথুন রাশি হলো মঙ্গলের শত্রুগৃহ। তাহলে কতগুলো খারাপ যোগ দেখতে পেলেন। রাহু পঞ্চম স্থানে বসে আছে, যে ভাবটা সৃজনশীলতার ঘর, উচ্চশিক্ষার ঘর, ড্যামেজ করে দিচ্ছে। ষষ্ঠ স্থান শত্রু স্থানে বসে আছে চন্দ্র, চন্দ্রের শুভত্ব হ্রাস ঘটছে। সপ্তমে বসে আছে শনি মেষ রাশির ঘরে, যেখানে শনি নিচস্থ এবং শনি এখানে মৃতাবস্থা 25 ডিগ্রিতে শনি এখানে মৃত। এবং শনি ডাইরেক্ট তাকিয়ে দেখছে কাকে? লগ্নকে, মানে জাতককে ডাইরেক্ট তাকিয়ে দেখছে। একটি অশুভ গ্রহ, শনির মতো অশুভ গ্রহ নিচস্থ হয়ে এবং মৃতাবস্থায় সে জাতককে দেখছে। আসছে অষ্টম স্থান, সেখানেও বুধ কম্বাস্ট, মৃত হয়ে বসে আছে। নবম ঘর ভাগ্যস্থান, আমরা ভাগ্যভাব বিচার করি এখান থেকে, জাতক বা জাতিকার ভাগ্যভাব এখান থেকে বিচার করা হয়। সেখানেও মঙ্গল বসে আছে কম্বাস্ট হয়ে, দাহ্য হয়ে। এই জাতকের কি হবে? এত খারাপ যেখানে। আচ্ছা, এই গ্রহ সন্নিবেশগুলো কি হয় জানেন? এই যে খারাপ এই গ্রহ সন্নিবেশগুলো দেখালাম আপনাদের, জ্যোতিষশাস্ত্রে বলছে ঠিক এই ধরনের গ্রহ সন্নিবেশ। আচ্ছা, এখানেও শেষ নয়। এবারে দেখুন, রাহু তার নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে। রাহু তার নবম দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে এবং শনি তার তৃতীয় দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছে। মানে মঙ্গল ভাগ্যকারক ঘরে নবম স্থানে যে মঙ্গল বসে আছে, সে যে শুধু নিজে দাহ্য তা নয়, নিজে সে শত্রুগৃহে বসে আছে তা নয়, তাকে দেখছে কে? না, রাহু তাকে দৃষ্টি দিচ্ছে। তাকে আর দৃষ্টি দিচ্ছে কে? শনি তাকে দৃষ্টি দিচ্ছে। মানে দুটো অশুভ গ্রহ তাকে দৃষ্টি দিচ্ছে, যে এমনিতেই অর্ধমৃত হয়ে বসে আছে মঙ্গল। তাহলে এই জাতকের ভালো কি হবে? এই জাতকের প্ল্যানেটারি পজিশন বা গ্রহ সন্নিবেশ বলছে যে এই জাতক একজন কুখ্যাত গুন্ডা হবে, কুখ্যাত মাস্তান হবে। এখানেই শেষ নয়, এতটা খারাপ গ্রহ সন্নিবেশ যার, সেই জাতক সমাজের একটি দগদগে ঘায়েও রূপান্তরিত হতে পারে। তার ম্যাক্সিমাম পসিবিলিটিস, ম্যাক্সিমাম প্রবাবিলিটিস অ্যাকর্ডিং টু হিজ প্ল্যানেটারি পজিশনস।
আশা করি আপনাদের বোঝাতে পারলাম। তাহলে কি হবে সেই জাতকের? আর তো ভালো কিছু হবার নয় যা দেখছি। কিন্তু ওই যে বলে, রাখে হরি মারে কে। হরিকে যদি আপনি রাখেন, হরি আপনাকে নিশ্চয়ই রাখবেন। জাতকের এবার ভালো কি জিনিসগুলো আছে আপনাদের বলি। জাতকের সব থেকে ভালো যে জিনিসটা আছে সেটা হলো একটা খুব ভালো যোগ আছে জাতকের, সেটা হলো মাতৃ মূলধন যোগ। মাতৃ মূলধন যোগ কাকে বলে? যখন লগ্ন থেকে দ্বিতীয় ভাব থেকে আমরা জাতকের সঞ্চয় বা প্রাপ্তি যোগ দেখি, লগ্নের থেকে দ্বিতীয় ভাব, তো সেই দ্বিতীয় ভাবের সঙ্গে তার চতুর্থ ভাব হলো তার মাতৃস্থান, তার সঞ্চয়ের ঘর এবং তার মাতৃভাব। সঞ্চয় ভাব এবং মাতৃভাব যখন যোগ সৃষ্টি করে তখন সেটাকে বলা হয় মাতৃ মূলধন যোগ। এবার কিভাবে এখানে সেই যোগ সৃষ্টি হচ্ছে সেটা এবার আপনাদের ব্যাখ্যা দিই। সেটা হলো, দেখুন, জাতকের দ্বিতীয় পতি মঙ্গল, সে বসে আছে নবম ভাবে, ভাগ্যভাবে। সেখান থেকে সে দৃষ্টি দিচ্ছে জাতকের চতুর্থ ভাবে, মানে মায়ের স্থানে দৃষ্টি দিচ্ছে। মঙ্গলের এটা অষ্টম দৃষ্টি চতুর্থ ভাবে। আর মঙ্গলকে দেখছে কে? জাতকের লগ্নের চতুর্থ ভাবের অধিপতি যিনি শনি, তিনি তার তৃতীয় দৃষ্টি দিয়ে মঙ্গলকে দেখছেন। কি দারুণ না কম্বিনেশনটা! মঙ্গল দেখছে শনি ভাবকে, আর শনি দেখছে মঙ্গলকে, আর দুজনেই একজন সঞ্চয় ভাবের অধিপতি আর একজন মাতৃভাবের অধিপতি। ফলে জাতক একটা জীবনে দুর্দান্ত সৌভাগ্যের যোগ পেয়েছে, যেটা রাজযোগের থেকে কম নয় কোনো অংশে, বরঞ্চ রাজযোগের সম বা তার থেকেও বেশি বলা যেতে পারে। সেটা হলো মাতৃ মূলধন যোগ। এবারে আমার এই এতদূর কথা শুনে অনেকেই ভাববেন যে তার মানে জাতকের মায়ের অগাধ সম্পত্তি ছিল, প্রচুর প্রপার্টি ছিল, প্রচুর টাকা ছিল, প্রচুর ব্যাংক ব্যালেন্স ছিল, বা বিরাট পেনশন পেতেন তিনি। না, সরি টু সে, এর কোনোটাই তার মায়ের ছিল না। এবার আমি এতটা জোর দিয়ে কি করে বলছি? সেই জাতক আমার অত্যন্ত প্রিয় বন্ধু এবং ছোটবেলার বন্ধু, চাইল্ডহুড ফ্রেন্ড, এবং আমাদের দুটো পরিবারের রিলেশন ছিল পরিবারের মতো, এক পরিবারের মতো রিলেশন ছিল আমাদের দুটো পরিবারের। ফলে আমরা একে অপরকে অত্যন্ত কাছ থেকে জানি। জাতকের মা একমাত্র সহায় সম্বল যা কিছু ছিল সেটা তার ইষ্ট দেবতা। জাতকের মায়ের যা সহায় সম্বল ছিল সেটা তার ইষ্ট দেবতা বা গুরু। এবারে জাতকের মার কিচ্ছু ছিল না। তিনি যে কাজটা করেছেন, তিনি যেমন ভক্তিমতী মহিলা ছিলেন, আমি তাকে পিসিমা বলে ডাকতাম, বা আমরা বন্ধুরা সবাই তাকে পিসিমা বলে ডাকতাম। তো পিসিমার মতো ভক্তিমতী মহিলা সত্যি খুব কম দেখা যায়, যিনি ঠাকুর ছাড়া কিছু বুঝতেন না। ঠাকুর অন্তঃপ্রাণ ছিলেন তিনি, এত ভক্তিপ্রাণা মহিলা ছিলেন সেই পিসিমা। তো পিসিমা কি কাজটা করেছিলেন? নিজের মধ্যে সেই ভক্তিটাকে চেপে রাখেননি, সেটা সন্তানের মধ্যে চাড়িয়ে দিয়েছিলেন। অর্থাৎ এই জাতকের মধ্যে সেই ভক্তিভাবটাকে ছোটবেলা থেকে চাড়িয়ে দিয়েছিলেন যে ওরে বাবা, আমাদের ঠাকুর ছাড়া আর কিচ্ছু নেই, এই পৃথিবীতে একমাত্র তিনিই আছেন আমাদের, এ বাদে আমাদের কিছু নেই। আর জাতকও ছোটবেলা থেকে মায়ের এই শিক্ষা গ্রহণ করে বড় হয়েছে। আমি জানি না জাতক বা জাতকের মা এই ছকের ব্যাপারে কিছু জানতো বা জানতেন কিনা, আমি জানি না। হয়তো জানতেন পিসিমা, হয়তো জানতেন না। জানুন বা না জানুন সেটা বড় কথা নয়, কিন্তু তিনি জেনে হোক বা না জেনে হোক, তিনি তার সন্তানকেও তৈরি করেছিলেন যে তুমি ঠাকুরের লোক হয়ে ওঠো। এর ফলে কি হয়েছে জানেন তো? আমার বন্ধুটি তার মায়ের মতোই ঠাকুর ভক্ত হয়ে উঠেছে। এর ফলে কি হয়েছে সেটা আবার গ্রহ সন্নিবেশে দেখাই। যে গ্রহ সন্নিবেশ আপনাদের দেখালাম, ওই ছকটাই আবার দেখাচ্ছি। দেখুন, জাতকের লগ্নে বসে আছে বৃহস্পতি, দেবগুরু বসে আছেন লগ্নে। ফলে শনি যে ওই যে কুদৃষ্টি দিচ্ছে, বৃহস্পতি লগ্নে বসে থাকার জন্য শনির ওই কুদৃষ্টি কোনো কাজে লাগছে, কোনো ক্ষতি হচ্ছে না জাতকের। ওই যে বললাম, শনি স্ট্রেট দৃষ্টি দিচ্ছে লগ্নে জাতকের উপরে, তার খারাপ এফেক্ট কেটে যাচ্ছে। কেন না বৃহস্পতি লগ্নে বসে আছেন জাতকের সাথে। নাম্বার 2, এবং সব থেকে বড় কথা সেটা, এবার এই দুটো চার্ট দেখুন, একটাকে বলা হয় রাশিচক্র, একটাকে বলা হয় নবাংশ।
একটা হলো D1 চার্ট, একটা হলো D9 চার্ট। তো D1 চার্টেও দেখুন বৃহস্পতি বসে আছে তুলা লগ্নে বা তুলা রাশিতে, আর নবাংশ চার্ট বা D9 চার্টেও দেখুন বৃহস্পতি বসে আছে সেই তুলা রাশিতে। তো আমাদের জ্যোতিষ শাস্ত্রে যদি কোনো একই গ্রহ সে যদি জাতচক্রে বা নাটল চার্টে এবং নবাংশ চার্টে D9 চার্টে যদি একই ঘরে বসে থাকে, তাহলে সেই গ্রহকে আমরা বলি বর্গোত্তম গ্রহ। আর সেই গ্রহ যদি দেবগুরু বৃহস্পতির মতো শুভ গ্রহ হয়, অতি শুভ গ্রহ হয়, তো কেল্লা ফতে মার দিয়া হে কেল্লা। তাকে আর তার ভাগ্য নিয়ে ভাবতে হবে না যে ভাগ্যে মঙ্গল বসে আছে দাহ্য হয়ে, তাকে শনি দৃষ্টি দিচ্ছে, তাকে রাহু দৃষ্টি দিচ্ছে, তাহলে কি হবে। তাকে আর তার ভাগ্য নিয়ে ভাবতে হয় না। এবার দেখুন আরেকটা ব্যাপার সেটা আপনাদের বলি, সেটা হলো যে ছকটা দেখাচ্ছিলাম সেখানে দেখুন বৃহস্পতি এখানে তুলা রাশিতে বসে আছে 2 ডিগ্রিতে। বৃহস্পতি যদি তুলা রাশিতে 2 ডিগ্রিতে বসে থাকে, তাহলে বৃহস্পতির সেটা বাল্যাবস্থা, অর্থাৎ বৃহস্পতি এখন বালক, এরপরে তার কুমার অবস্থা আসবে, তারপরে তার যৌবন অবস্থা আসবে। ফলে বৃহস্পতি আজীবন এই জাতককে ঢেলে দেবে। শুধু জাতককে দুটো কাজ করতে হবে, এবং যে দুটো কাজ এই জাতক সফলভাবে করেছে, তাই আজকে তার 180 ডিগ্রি চেঞ্জ হয়েছে তার জীবনে। কি কাজ করেছে? এক হলো দেখুন এখানে এই ছক অনুযায়ী দুটো কাজ জাতক করতে হবে। এক, এই শনির কুদৃষ্টির প্রভাব থেকে বাঁচতে গেলে, শনি হলেন কর্মকারক গ্রহ, কর্মপ্রধান গ্রহ হলেন শনি। তার মানে এই জাতককে অক্লান্ত পরিশ্রম করতে হবে, হার্ড লেবার দিতে হবে, প্রচন্ড খাটতে হবে, প্রচন্ড মেহনত করতে হবে। আর বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতির কৃপাধন্য হতে হবে। এবার দেবগুরু বৃহস্পতির কৃপাধন্য কি করে হওয়া যায় না, তাকে গুরুকরণ করতে হবে, এবং গুরুকরণ করার পর গুরুর নির্দেশিত পথে সঠিকভাবে চলতে হবে, যা যা গুরু বলে গেছেন। তাহলে সেই আগের ভিডিওতে আমি বলছিলাম যে কর্মযোগ আর ধর্মযোগ, এই দুটো যোগকে নিয়ে যদি কোনো জাতক ঠিকভাবে এগোয়, কর্মযোগ এবং ধর্মযোগ রেল লাইনের প্যারালাল, রেল লাইনের মতো দুটো প্যারালাল লাইন চলছে, কর্মযোগ আর ধর্মযোগ। যদি কোনো জাতক বা জাতিকা এই কাজ করতে পারে নির্দ্বিধায়, নিঃসংকোচে এবং কন্টিনিউয়াসলি, উইদাউট এনি ব্রেক, এফোর্টলেস, তো সেই জাতক বা জাতিকা তার যে খারাপ ভাবগুলো আছে তার 180 ডিগ্রি চেঞ্জ হতে হবে, তার 180 ডিগ্রি চেঞ্জ হতে পারে। তো এই জাতকের একে তো প্রথম মাতৃ মূলধন যোগ, তারপরে নিজের বৃহস্পতি এতটা স্ট্রং, এবং জাতক শুধু বৃহস্পতি স্ট্রং আছে বলেই যে তা নয়, কিন্তু জাতক বাস্তবেও সেটা করেছে। আমি তো জাতককে ব্যক্তিগতভাবে ছোটবেলা থেকে দেখে আসছি, শুনলে অবাক হবেন, আমি কখনো ভাবতেও পারবো না। এই জাতক জীবনে কোনোদিন কোনো নেশা করেনি। সব থেকে মজার ব্যাপার, এই জাতক জীবনে 1 কাপ চা পর্যন্ত কখনো খায়নি, 1 কাপ চা পর্যন্ত কখনো খায়নি। ভাবা যায়? কি কমিটমেন্ট চিন্তা করুন। সে তার নিজের নেশার প্রতি হোক, নিজের পেশার প্রতি হোক, যেদিকেই হোক, এতটা কমিটমেন্ট, সে জীবনে 1 ভাঁড় চা পর্যন্ত খায়নি। অন্য নেশা তো অনেক দূর কি বাত। তাহলে জাতকের কি হলো? 180 ডিগ্রি চেঞ্জ। এই কর্মযোগ আর ধর্মযোগকে বেস করে চলার ফলে জীবনে 180 ডিগ্রি চেঞ্জ। এই খারাপগুলো ভালোই পর্যবসিত হলো, খারাপগুলো ভালোই পর্যবসিত হয়ে কি হলো এবার সেটা আপনাদের বলছি। দেখুন, এই জাতক যার গুন্ডা হবার কথা ছিল, যার মাস্তান হবার কথা ছিল, এই জাতক একজন 5th ডান ব্ল্যাক বেল্ট। জাতকের এই ছবিটা দেখুন। জাতক শুয়ে আছে, জাতকের শরীরের উপর দিয়ে, পেটের উপর দিয়ে, শরীরের উপর মানে পেটের উপর দিয়ে বোলেরো চলে যাচ্ছে, বোলেরোর চাকা তার পেটের উপরে।
জাতক শুয়ে আছে। ভাবতে পারেন কতটা কমিটমেন্ট, কতটা এনার্জেটিক, কতটা এনথুসিয়াস্টিক, কতটা লেবোরিয়াস হলে এটা সম্ভব। ব্ল্যাক বেল্ট হয়তো অনেকেই হচ্ছে, কিন্তু 5th ডান ব্ল্যাক বেল্ট, এবং এই যে ছবিটা, এই ছবিটা খুব ভালো করে দেখুন, কতটা অধ্যাবসায় থাকলে এটা সম্ভব, কতটা অধ্যাবসায়। এটা কোথা থেকে এলো? সে তো মাস্তান হয়ে যাচ্ছিল, সে তো গুন্ডা হয়ে যাচ্ছিল। ওই গুরু কৃপা, ওই গুরু কৃপা, গুরু ধরার ফল, একে বলে গুরু বল। গুরু বল যে কি করতে পারে এবার দেখুন, আগামীতে বলছি। এবার গুরু বল জাতকের জীবনে কি করেছে। শুধু যে সে 5th ডান ব্ল্যাক বেল্ট পেয়েছে তা নয়, যে জাতকের গুন্ডা মাস্তান হয়ে যাবার কথা ছিল, সেই জাতক বর্তমানে কি অফিসিয়াল পোর্টফোলিও হোল্ড করছে জানেন? একটা নয়, অনেকগুলো অফিসিয়াল পোর্টফোলিও হোল্ড করছে সেই জাতক। কি কি অফিসিয়াল পোর্টফোলিও হোল্ড করছে জানেন সেই জাতক? দেওঘর ডিস্ট্রিক্ট রাইফেল শুটিং অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার, দেওঘর ডিস্ট্রিক্ট রাইফেল শুটিং অ্যাসোসিয়েশনের এক্সিকিউটিভ মেম্বার, দেওঘর ডিস্ট্রিক্ট বক্সিং ফেডারেশনের ট্রেজারার, দেওঘর ডিস্ট্রিক্ট বক্সিং ফেডারেশনের ট্রেজারার, দেওঘর ডিস্ট্রিক্ট কারাটে অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দেওঘর ডিস্ট্রিক্ট কারাটে অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দেওঘর ডিস্ট্রিক্ট উশু অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দেওঘর ডিস্ট্রিক্ট উশু অ্যাসোসিয়েশনের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, দেওঘর ডিস্ট্রিক্ট অলিম্পিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট, দেওঘর ডিস্ট্রিক্ট অলিম্পিক ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট। ভাবা যায়? যার হয়ে যাবার কথা ছিল গুন্ডা, যার হয়ে যাবার কথা ছিল মাস্তান, যে হয়ে যেতে পারত সমাজের একটি দগদগে ঘা, সেই গুরুর কি পায়, গুরুর পথে চলে, এবং ওই মায়ের আশীর্বাদ, মাতৃমূলধন যোগ, সেটাও কি, সেটাও গুরু বল। নয়তো কারোর জীবনে এতটাও চেঞ্জ হতে পারে না, জাস্ট 180 ডিগ্রি চেঞ্জ। এবার পরিচয় দিই সেই জাতকের। আপনারা ছবি দেখে অনেকেই চিনতে পেরেছেন, যারা পারেননি তাদের বলি। জাতকের নাম মলয় সরকার। জাতক আমার ছোটবেলার একান্ত বন্ধু, খুব কাছের বন্ধু, তাই জাতকের সম্পর্কে আমি এত কিছু জানি বলে তাই আপনাদের সামনে বলতে পারলাম। ভাই মলয়, তুই নিশ্চয়ই শুনছিস, তোর উদ্দেশ্যে একটা কথা বলি প্লিজ। এই তোকে বারবার গুন্ডা হয়ে যেতে পারতিস, মাস্তান হয়ে যেতে পারতিস, সমাজের দগদগে ঘা হয়ে যেতে পারতিস, এগুলো বলার জন্য প্লিজ কিছু মনে করিস না ভাই। আমি কিন্তু যা দেখেছি হরোস্কোপে তাই বলেছি, নির্দ্বিধায় নিঃসংকোচে। তুই আমার খুব কাছের বন্ধু ভেবে বলেছি মলয়। আশা করি তুই কিচ্ছু মনে করিস নি, এবং মনে না করারই কথা, কারণ এটা তো সত্যি ছিল তোর যোগে, তোর হরোস্কোপে সত্যিই ছিল ভাই, সেটা তুইও হয়তো নিশ্চয়ই জানিস। তো যাই হোক, ভগবানের কাছে প্রার্থনা করি তুই আরো আরো এগিয়ে চল, ইষ্টকে মাথায় নিয়ে তুই আরো আরো এগিয়ে চল, দুর্নিবার গতিতে এগিয়ে চল, দুর্বার গতিতে এগিয়ে চল। তোর গতি, চলার গতি ইষ্টময় হয়ে উঠুক, মঙ্গলময় হয়ে উঠুক। আর সবাইকে তাই একই কথা বলি, এর আগের ভিডিওতে আমি বলেছি, সবাই চেষ্টা করুন না একটু দুটো যোগকে পাশাপাশি আনতে, কর্মযোগ আর ধর্মযোগ। ধর্মযোগ আর কর্মযোগকে যদি পাশাপাশি নিয়ে চলতে পারেন না জীবনে চলার পথে, তাহলে এইরকমই, এটা একটা উদাহরণ, জ্বলন্ত উদাহরণ আমার বন্ধু মলয় সরকার। এটা জ্বলন্ত চাঞ্চল্যমান উদাহরণই বলুন আর দেদীপ্যমান উদাহরণই বলুন, বিরাট উদাহরণ এটা। 180 ডিগ্রি চেঞ্জ শুধুমাত্র এই লাইনের উপর দিয়ে, এই ট্র্যাকের উপর দিয়ে প্যারালালি যদি চলা যায়, তাহলে কোনো ট্রেনই, আমাদের যে জীবনের ট্রেন যেটা, সেটা তাহলে কিন্তু ডিরেলড কখনো হবে না, কখনো ডিরেলড হবে না যদি দুটো লাইনের উপর দিয়ে আমরা প্যারালালি চলতে পারি। তাই আজকে সবাই মুক্ত কণ্ঠে বলে উঠুন, গুরু কৃপাহি কেবলম।